আসসালামু আলাইকুম। ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা প্রস্তুতির জন্য বেসিক অ্যাকাউন্টিং বিএ মডিউল বি এর সর্বশেষ যে অংশ ওয়ার্কশিট, এই ওয়ার্কশিট থেকে আজকে আলোচনা করব। এরপর আমরা যাব হচ্ছে মডিউল সি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এখান থেকে একটা অঙ্ক থাকবেই রেশিও অ্যানালাইসিস। এখান থেকে এই পার্টটা অবশ্য আমরা ভালো করে দেখবো। আর মডিউল বি যেটা, এখান থেকে কত ক্যাটাগরির অঙ্ক আছে চিন্তা করছেন, যে জার্নাল থেকে শুরু করে এখন পর্যন্ত মডিউল বি তেই আমরা পড়ে আসছি। কত বড় অধ্যায় বা কতগুলো অঙ্ক টপিক নিয়ে এখানে আলোচনা করা আছে। তো ওয়ার্কশিট সম্বন্ধে একটু ধারণা দেব। এখানে যেগুলো দেওয়া আছে, সলিউশন করা আছে, ওই সলিউশন গুলো যদি আপনারা একটু ভালো মতো দেখেন তাহলে এর মধ্যেই থাকবে। আচ্ছা, এই ওয়ার্কশিটে ভ্যারাইটিস ধরনের প্রশ্ন থাকে আমাদের। ওয়ার্কশিটটা কি জিনিস সেটা আমি আগে একটু ক্লিয়ার করে নিই। ওয়ার্কশিট হচ্ছে, এর বাংলা হচ্ছে কার্যপত্র। যে আমাদের প্রতিষ্ঠানে এত বেশি সমন্বয়, এত বেশি দফা থাকে, সেই দফাগুলোর হিসাব করতে গিয়ে আমাদের অনেক সময় ঝামেলায় পড়তে হয়। এই জন্য আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা আলাদা করে একটা খসড়া, একই পৃষ্ঠার মধ্যে আমরা খসড়া করি। এই খসড়াটার নামই হচ্ছে কার্যপত্র। তো এটা এখানে এভাবে বলা আছে, বড় বড় প্রতিষ্ঠানে লেনদেনের সংখ্যা বেশি থাকে, যার ফলে দফার সংখ্যা এবং সমন্বয়ের পরিমাণও বেশি থাকে। অধিক সংখ্যক সমন্বয় থাকার কারণে আর্থিক বিবরণী তৈরি করতে হিসাবরক্ষকের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই অসুবিধা দূর করার জন্য আর্থিক বিবরণী দ্রুত ও নির্ভুলভাবে প্রস্তুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের হিসাব তথ্যসমূহকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ বহুঘর বিশিষ্ট সহায়ক বিবরণীকে, এটা হচ্ছে সহায়ক বিবরণীকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। তাহলে আমাদের এখানে ভুল যেন না হয়, আর্থিক বিবরণী ভুল হওয়ার আগে, অর্থাৎ চূড়ান্তভাবে তৈরি করার আগে আমরা খসড়া হবে যে এক প্রস্থ কাগজ, অর্থাৎ একটি পৃষ্ঠার মধ্যে যেটা খসড়া আমরা করি, তার নাম হচ্ছে ওয়ার্কশিট। সংক্ষেপে বলা যায়, আর্থিক বিবরণীর প্রস্তুতিতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বহুঘর বিশিষ্ট এক প্রস্থ কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কার্যপত্র বলে। অর্থাৎ কার্যপত্র আমাদের হয়ে থাকে ৮ ঘরা হয়ে থাকে, ১০ ঘরা হয়ে থাকে, ১২ ঘরা হয়ে থাকে। এই ৩ ধরনের কার্যপত্র আমাদের হয়ে থাকে। ৮ ঘরা, ১০ ঘরা এবং ১২ ঘরা। ৮ ঘরা বলতে বোঝাবে ৮টা টাকার ঘর, ১০ ঘরা বলতে বোঝাবে ১০টা টাকার ঘর, আর ১২ ঘরা বলতে বোঝাবে ১২টা টাকার ঘর। মানে আমাদের ডেবিট ক্রেডিটের কলাম হবে ১২টি। তাহলে এখানে ডেবিট ক্রেডিটের কলাম হবে কয়টি? ৮টি। ৮টি মানে ৪টি ডেবিট, ৪টি ক্রেডিট। আর এখানে ১০টি, ৫টি ডেবিট, ৫টি ক্রেডিট। ১২টি, ৬টি ডেবিট, ৬টি ক্রেডিট। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এইরকম। অর্থাৎ এই যে প্রতিটি আইটেমের, যেমন এখানে আছে দেখুন ৮ ঘরাতে, আগে বিষয়টা এখানে দেখায়, একটা অঙ্কের উদাহরণ দেখালে ক্লিয়ার হবে। এই যে এখানে এই যে ঘর করছি আমরা, এ একটা ঘর, এ একটা ধাপ, এ একটা ধাপ, এ একটা ধাপ, এ একটা ধাপ। এখানে কয়টা ধাপ আছে? ৫টা ধাপ আছে। প্রতিটা ধাপে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তার মানে ৫টা ধাপ আছে, ৫টি ঘর আছে, কলাম, মেইন কলাম ৫টি, ৫টির আন্ডারে ২টি করে আছে, তাহলে ৫ দুগুণ ১০টি কলাম। এটা হচ্ছে ১০ কলাম বিশিষ্ট। তো এইরকম আমাদের প্রত্যেকটি সাথে ২টি করে কলাম থাকবে। তাহলে ৮ ঘরার জন্য আমাদের ৪টি থাকবে, ৪টি মেইন কলাম, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ১০ ঘরার ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট থাকবেই। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে এই দুটো যোগ বিয়োগ করার পর যেটা হবে সেটা, তারপর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ১২ ঘরার ক্ষেত্রে আমাদের যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে রিটেন আর্নিং নামে একটা ঘর করতে হয়। মানে ৫ ঘরের সাথে জাস্ট এটা যোগ করতে হয়। অর্থাৎ এই ২ এর সাথে যে ইয়াগুলো আছে তার সঙ্গে এটা অ্যাড করতে হয়। আচ্ছা, এখানে আমাদের অঙ্ক করতে গেলে এই ধরনের অঙ্কগুলি চাই, মানে ওয়ার্কশিটের সাথে আমাদের এই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি দিতে বলে। সমাপনী দাখিলা কি, এটা আপনাদের জাবেদার সময় আমি আলোচনা করেছিলাম, যে সমাপনী দাখিলা হচ্ছে, রাজাক ভাই, একটু বইটা কত নাম্বার বই একটু বলবেন? এটা হচ্ছে
আপনার মডিউল বি, মডিউল বি, জি মডিউল বি সর্বশেষ, তারপর সর্বশেষ এই যে 2 এর 4 নাম্বার। আচ্ছা ওকে থ্যাংক ইউ জি ভাই। মুস্তাফিজ ভাই আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি সরি ডিস্টার্ব করলাম না না না, সমস্যা নেই। আচ্ছা, সমাপনী দাখিলা কি কি দিতে হয় আমাদের? বছর শেষে যে দাখিলাগুলো আমাদের দিতে হয়, হিসাবগুলো বন্ধ করে দিতে হয়, সেটার নামই হচ্ছে সমাপনী দাখিলা। এর ইংরেজি হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ। যে হিসাবগুলো বন্ধ করে দিই, কোন হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, এটা আমি যাওয়ার সময় আপনাদের বলেছিলাম। আমরা সাধারণত এখানে 4 ধরনের হিসাব বন্ধ করে দিই। যাবতীয় যত ধরনের খরচ আছে, একটা আর্থিক বছরের খরচ আরেকটা আর্থিক বছরে যাবে না, নিয়ে যাবে না, এই বছরে সেটা ক্লোজ করে দিতে হবে। সকল ধরনের ব্যয় আমরা কি করে দেবো, বন্ধ করে দেবো। এটা একটা জাবেদা দিতে হয়। ইনকাম কি, খরচ কি, সকল ধরনের খরচ ডেবিট না, তাহলে বন্ধ করে দেওয়ার জন্য কি করব, উল্টা করব। কারণ অল রেভিনিউ এক্সপেন্স ক্রেডিট করব, আর ইনকাম সামারি ডেবিট। আবার সকল ধরনের আয় কি করব, বন্ধ করব। সকল ধরনের আয় বন্ধ করার জন্য আয়ের হিসাব কি সবসময় ক্রেডিট না, তাহলে আয়টা বন্ধ করার জন্য কি করব, ডেবিট করব, আর ইনকাম সামারি ক্রেডিট করব। মানে উল্টাটা করতে হবে। নেট লাভ বন্ধ করে দিতে হয়। নেট লাভ বন্ধের জন্য নেট লাভ কি ক্রেডিট, তাহলে নেট লাভটা মালিকের ক্যাপিটাল বৃদ্ধি করায়, মালিকের ক্যাপিটাল বৃদ্ধি করায়, এই জন্য এটা নেট লাভ, নেট লাভের জন্য ক্যাপিটাল বৃদ্ধি হবে, অর্থাৎ ক্যাপিটাল ক্রেডিট হবে আর ইনকাম সামারি ডেবিট হবে। এটা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে এটা দিবে না আপনাদের প্রথম বছর, দিলে হয়তো আরো পরবর্তী 4-5 পরীক্ষার পর দিবে, ওটা দিবে না। আর নেট ক্ষতি হলে ঠিক আর উল্টাটা, এই যে এখানে যেটা যেটা দিয়েছি, ক্যাপিটাল যেমন বৃদ্ধি করে নেট আয়, নেট ক্ষতি হলে ক্যাপিটাল কমিয়ে দিবে, ক্যাপিটাল ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। আর আমাদের সর্বশেষ রিটার্নে এটা দিবে না। আর উত্তোলনের জন্য, এই যে উত্তোলনের জন্য, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়, তাই না? উত্তোলন মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। আমার প্রথম দিকের ক্লাসে এগুলা, এগুলা যদি আপনি প্রথম দিকের ক্লাস যদি আপনি ভালো মতো দেখেন, তাহলে এগুলা সহজে বুঝবেন আর কি। উত্তোলন কি হয়, উত্তোলন মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। মালিকানা সত্ত্ব ক্যাপিটাল, ক্যাপিটালের ঘরে আমরা কি কি লিখছিলাম বলেন তো, মনে আছে? ক্যাপিটালটা আমাদের এটা এক্সপেন্স কমিয়ে দেয়, এক্সপেন্স দ্বারা ক্যাপিটাল কমে যায়, ম্যানেজ করতে হয়। প্লাস হয় কি, রেভিনিউ দ্বারা, তাই না? রেভিনিউ মালিকানা সত্ত্বকে বেড়ে দেয়। উত্তোলন কি হয়, উত্তোলন দ্বারা কমে যায়, তাই না? এরকম আমরা দেখেছি। তো এই ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটালের ব্যস্ত কি ক্রেডিট, তাহলে ক্যাপিটাল কমে, উত্তোলন যদি ক্যাপিটাল কমে দেয়, তাহলে ক্যাপিটাল করবো ডেবিট, আর উইথড্র করবো ক্রেডিট। এরকম এই হিসাবগুলো আমাদের বন্ধ করে দেয়। তাহলে বন্ধ কি কি হয়, বন্ধ হয় এক্সপেন্স অ্যাকাউন্ট, বন্ধ হয় রেভিনিউ অ্যাকাউন্ট, বন্ধ হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। আরটা কি, নেট ইনকাম। নেট ইনকাম, এই নেট ইনকাম অ্যাকাউন্ট আমাদের বন্ধ করতে হয়। নেট ইনকাম কি, যোগ। তাহলে এই দুটা খরচের ক্ষেত্রে, এই যে প্লাস প্লাস যেটা আছে, রেভিনিউ এবং নেট ইনকামের ক্ষেত্রে ক্যাপিটাল ডেবিট হবে, সরি ক্যাপিটাল ক্রেডিট হবে, ক্যাপিটাল বৃদ্ধি করে এরা, ক্যাপিটাল ক্রেডিট হবে। আর এই খরচ, এটা খরচ এবং ড্রয়িং এর ক্ষেত্রে ক্যাপিটাল কমে যায়, তার মানে ক্যাপিটাল ডেবিট হবে, তাই না? আর অপোজিটে কি লিখবো, সবগুলো অপোজিটে লিখবো ইনকাম সামারি। আর এই দুটার ক্ষেত্রে এই নেট ইনকাম এবং ড্রয়িং এর ক্ষেত্রে ড্রয়িং লিখবো আর নেট ইনকাম লিখবো, এই বা ইনকাম সামারি লিখবো। অর্থাৎ তিনটার ক্ষেত্রে ইনকাম সামারি, এক্সপেন্স, রেভিনিউ এবং নেট ইনকামের ক্ষেত্রে আমরা ইনকাম সামারি লিখবো, ড্রয়িং এর ক্ষেত্রে শুধু ড্রয়িং লিখবো, এখানে যেটা লিখছি। এই একটু টেকনিক অবলম্বন করে পড়লে, অর্থাৎ আগের ওই পড়াগুলো যদি একটু মনে থাকে আপনার, তাহলে একটু সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে হিসাব বন্ধ করার জন্য। আচ্ছা, এরপর আমাদের আর এক ধরনের, এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা এটা দেখলেই বুঝতে পারবেন যে কি কি ধরনের হিসাব আমরা বন্ধ করে দিই। রাফসান ট্রেডার্স এর ক্লোজিং এন্ট্রি দেওয়া আছে, ইনকাম সামারি ডেবিট, যত ধরনের খরচ থাকবে সবগুলো খরচ ক্রেডিট, মানে বন্ধ করে দিচ্ছি আমরা এটা। আর ক্লোজিং এন্ট্রিটা সবসময় জন্য হয় বছরের শেষে। আমরা বাস্তব উদাহরণ দেখবো, এটা ইয়ে দেওয়া আছে, আপনাদের একটা ফরম্যাট করে দেওয়া আছে। আর যত ধরনের আয় হচ্ছে সব ডেবিট বন্ধ করে দিচ্ছি 31শে ডিসেম্বরে, আর ইনকাম সামারি ক্রেডিট। আবার ক্যাপিটাল এখানে যে কোনো একটি হবে। আমাদের যদি নেট ইনকাম হয়, তাহলে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল বৃদ্ধি করতেছে। আর যদি নেট লস হয়, যদি নেট লস হয়, তাহলে ক্যাপিটাল কমে যাবে, ওই জন্য ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল কমে যাচ্ছে, ইনকাম সামারি ক্রেডিট। আর ড্রয়িং এর ক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে ডেবিট, আর ড্রয়িং ক্রেডিট, ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল মাইনাস হয়ে যাচ্ছে, যেটা আমি আগে দেখালাম। এটা হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি। এই 4 ধরনের দফা আমাদের ক্লোজ করে দিতে হয়। কারণ আপনার প্রশ্ন আসতে পারে, বছর শেষে আমরা কোন ধরনের হিসাবগুলো ক্লোজ করে দিতে পারি, মানে ক্লোজ করি, বন্ধ করি। প্রশ্ন আসলে কিন্তু এরকম প্রশ্নই আসবে, কোন ধরনের হিসাবগুলো আমরা বন্ধ করি।
তিথি, আপনি কিছু বললেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, আপনার সাউন্ড আসতে শোনা যাচ্ছে। স্যার বলছি 4 ধরনের হিসাব। একটা হচ্ছে আয়, এক্সপেন্স, একটা হলো রেভিনিউ, নেট ইনকাম, নেট ইনকাম, আর রেভিনিউ আর ক্যাপিটাল। আর ক্যাপিটাল উইথড্র, ড্রয়িং। না, ক্যাপিটালের মধ্যে আবার হচ্ছে ক্যাপিটালের মধ্যে ড্রয়িং। ড্রয়িং, হ্যাঁ। এই 4 ধরনের, এটা কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্নে আসে এগুলা। বা হিসাবগুলো কেন বন্ধ করে দিই? এই যে দেখুন, আপনাদের একটু জটিল বা ক্রিটিক্যাল প্রশ্নগুলো করে। আমরা বছর শেষে হিসাব কেন বন্ধ করে দিই? কোন ধরনের হিসাব বন্ধ করি? কেন বন্ধ করি? কেন বন্ধ করি? এর উত্তরটা জি স্যার। হচ্ছে এটা, যে আমাদের যে আর্থিক বছর আছে, এই বছরের আয় ব্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য, অর্থাৎ নিট আয় হলো না নিট লস হলো, এই বছরের আয় ব্যয় এই বছরে দেখাতে হবে। পরের বছর নিয়ে গেলে তো আমাদের সংমিশ্রণ লেগে যাবে, 2 বছর আয় একত্রিত হবে, তখন আমাদের সমস্যা হবে। একটা নির্দিষ্ট সময়ে আমরা আয় ব্যয় নির্ণয় করতে পারবো না। তো এই জন্যই আমরা যে বছরে আয় এবং ব্যয় হয়েছে সেই বছরে আমরা সেগুলো ক্লোজ করে দিই। আবার পরের বছর আবার শুরু থেকে আমাদের আয় ব্যয় কত হলো সেটা আমরা হিসাব করি। আবার একটু বলা যাবে কোন কোনগুলি আমরা বন্ধ করি, আমি মিস করি? যে আমরা বন্ধ করি হচ্ছে, বাংলায় যদি আমরা লিখি এরকম ভাবে, আয় ব্যয়, আয় ব্যয়, তারপরে উত্তোলন, উত্তোলন, আর হচ্ছে নিট আয়, নিট আয়, এই 4টি। অর্থাৎ মূলত মালিকানা সত্ত্বের উপর হিট করে। আমরা ওই ওনার ইকুইটির উপর হিট করে কি কি? রেভিনিউ বৃদ্ধি হয়। আমরা প্রথম দিকে ইকুয়েশনটা মনে করেন, রেভিনিউ যোগ করলাম, এক্সপেন্স বাদ দিলাম, ড্রয়িং বাদ দিলাম, আর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে না, এই 3টা হচ্ছে মেইন। এই 3টা তো আমরা বন্ধ করে দিবই। ক্যাপিটালের উপর যেটা হিট করবে, মালিকানা সত্ত্বের উপর যেটা হিট করতে, সেটা আমাদের বন্ধ করে দিব। আর এর সঙ্গে অ্যাডিশনাল একটা যুক্ত হবে কি? নিট ইনকাম। নিট ইনকাম, নিট ইনকামটা হচ্ছে এই সকল আয় এবং সকল ব্যয়ের পার্থক্য। সকল আয় এবং মোট সকল ব্যয়, থেকে মোট ব্যয় বাদ দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, পার্থক্য এই। আচ্ছা, তাহলে এটা কেন বাদ দেয়? আমরা বাদ দেয় হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট হিসাবকালের আয় ব্যয় নির্ণয় করার জন্য আমরা যে বছরের আয় সে বছরে আমরা বন্ধ করে দিই। কারণ পরের বছর নিয়ে গেলে এটা 2 বছরের আয় সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে বলে সম্ভাবনা মানে হবেই আর কি। তখন আমরা প্রকৃত একটা নির্দিষ্ট হিসাবকালের আয় আমরা বের করতে পারবো না। এই জন্য আমরা যে হিসাবকাল আয় বা ব্যয় হয়ে থাকে ওই হিসাবকালে সেটা বন্ধ করে দিই, আমরা পরের হিসাবকালে আমরা নিয়ে যাই না। আচ্ছা, আর তাহলে কোন হিসাবগুলো আমরা নিয়ে যাই? আবার এর বিপরীতে আপনার থাকতে পারে, কোন হিসাবগুলোর জের আমরা নিয়ে যাই? হিসাবগুলোর জের আমাদের এইরকম 5টা হিসাব না, এ, ই, তারপরে হচ্ছে ডি, তাই না? সমান সমান এদিকে হচ্ছে এল প্লাস আর প্লাস সি। তাহলে আমরা বন্ধ করে দেই হচ্ছে এই কয়টা হিসাব। এক্সপেন্স বন্ধ করে দেই, ড্রয়িং বন্ধ করে দেই, আর রেভিনিউ বন্ধ করে দেই। তার মানে অ্যাসেট, লায়াবিলিটি আর ক্যাপিটাল নিয়ে আবার যাই। হ্যাঁ হ্যাঁ, পরের বছর আমরা হিসাব আমাদের শুরু হবে কি? এই অ্যাসেট থেকে, লায়াবিলিটি নিয়ে এবং ক্যাপিটাল নিয়ে আমরা পরের বছর আবার হিসাব শুরু করি। আচ্ছা, বুঝতে পেরেছেন তো নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। এখন আসছে বিপরীত দাখিলা, রিভার্সিং এন্ট্রিস। কোনগুলির বিপরীত দাখিলা দিই? কোনগুলির বিপরীত দাখিলা দিই? রিভার্সিং এন্ট্রিস। এই রিভার্সিং এন্ট্রিস এর এখানে আমাদের এই ওয়ার্কশিটে থাকে আর কি। তো রিভার্সিং এন্ট্রিস ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু দেখতে হবে। আমরা যে সমন্বয় এন্ট্রি দিয়েছিলাম, সমন্বয় দাখিলা করেছিলাম, এই সমন্বয় নির্ভর কিন্তু এগুলো সব। তো এখানে আমরা আচ্ছা, সাধারণত নিম্নবর্ণিত সমন্বয় দাখিলার ক্ষেত্রে বিপরীত দাখিলা দেওয়া হয়। সমন্বয় দাখিলা দেওয়ার পর কিন্তু বিপরীত দাখিলা দিতে হয়, বিপরীত দাখিলা দিতে হয়। এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যাডজাস্টিং এন্ট্রি করার পর আমাদের রিভার্সিং এন্ট্রি
আগে ক্লোজিং এন্ট্রি, তারপরে রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি হয় পরের বছরের 1 তারিখে। যেমন আমরা যদি 2024 সালের হিসাব করে থাকি, তাহলে 2025 সালের জানুয়ারি 1 তারিখে রিভার্সিং এন্ট্রিস হবে। রিভার্সিং এন্ট্রিস হবে কি পরের বছরের 1 তারিখে, অর্থাৎ পরের হিসাবকালের 1 তারিখে। তাহলে রিভার্সিং এন্ট্রি কোনগুলি দেব? প্রদেয় বা বকেয়া খরচ এবং প্রাপ্য বা বকেয়া আয়। তাহলে বকেয়া আয় ব্যয় থাকলেই, বকেয়া আয় ব্যয়ের যদি অ্যাডজাস্টিং এন্ট্রি হয়, তাহলে সেটার ক্ষেত্রে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। রিভার্সিং এন্ট্রি বলতে ওই অ্যাডজাস্টিং যেটা দিয়েছিলাম তার সেটা উল্টে দিব, শেষ। আমরা যে অ্যাডজাস্ট রাখছিলাম ওইটা পরের পরের বছরের 1 তারিখে গিয়ে আবার নতুন করে নিতে হবে। নতুন করে উল্টে দিব। এখানে যেমন আমরা দেখছি না যে খরচ যদি বাকি থাকে, স্যালারি বাকি থাকলে অ্যাডজাস্টিং কি দিয়েছি? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এটা আমাদের রিভার্সিং এন্ট্রি হবে কি পরের বছর 2026 সালের জানুয়ারি 1 তারিখে রিভার্সিং এন্ট্রি, জাস্ট এটা উল্টে দিব। স্যালারি পেয়েবল হবে ডেবিট, স্যালারি পেমেন্ট ডেবিট, আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট। এটা হচ্ছে রিভার্সিং। কিন্তু কোন ধরনের? সবগুলো এন্ট্রি আমরা দিব না। কোনগুলি দিব? এই যে বকেয়া আয়ের এন্ট্রি এবং বকেয়া ব্যয়ের ব্যয়ের, এটা তো বকেয়া ব্যয়ের, এটা উল্টে দিতে হবে। তারপরে আছে অগ্রিম প্রদত্ত খরচ, যে খরচগুলো অগ্রিম দিয়েছি, অর্থাৎ প্রিপেইড যদি আমাদের ডেবিটে থাকে, প্রিপেইড যদি আমাদের ডেবিটে থাকে, তাহলে সেই খরচটা, সেই অ্যাডজাস্টিংটা উল্টে দিতে হবে। আর অগ্রিম প্রাপ্ত আয় যদি আমাদের আয় হিসাবে থাকে, অর্থাৎ আনার্ন যদি আমাদের ক্রেডিটে থাকে, এই ধরনের এন্ট্রিগুলো উল্টে দিতে হবে। তাহলে এখানে আমাদের এটা বকেয়া আয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস পেমেন্ট ক্রেডিট, এটা বকেয়া আয়, এই দুটো উল্টে দিব। এই যে প্রিপেইড যদি আমাদের ডেবিটে থাকে, যে কোনো খরচের প্রিপেইড অগ্রিম যদি ডেবিটে থাকে, তাহলে সেটা আমরা উল্টে দেব। আর এই আনার্ন যদি আমাদের ক্রেডিটে থাকে, সেটা আমরা উল্টে দিব। এই 4 ধরনের দফা আমরা উল্টে দিই, মানে রিভার্সিং করি আর কি। আচ্ছা, এই রিভার্সিং এন্ট্রি আমরা একটা এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে যে কোনগুলো আমরা উল্টে দিব, কোনগুলো দিব না। এখানে যদি অ্যাডজাস্টিং এন্ট্রি যদি এরকম হয়, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট, তাহলে রিভার্সিং কি দেব? স্যালারি পেয়েবল ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট উল্টে দেব। এটা ঠিক আছে। ইন্টারেস্ট রিসিভেবল, এটাও ঠিক আছে। কিন্তু সাপ্লাই সাইডে সম্পদ হিসাব আছে, এটা তাহলে আমরা কি করব? উল্টে দেব। কিন্তু এটা থাকলে এটা দিব, এই রিভার্সিং এন্ট্রি হবে। কিন্তু সাপ্লাই যদি ক্রেডিটে থাকে, এমন অ্যাডজাস্টিং আমরা এন্ট্রি হয়েছে যে সাপ্লাইসটা ক্রেডিটে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে রিভার্সিং এন্ট্রি হবে না। তার মানে এটা ক্লোজ, এটা হবে না, এটা রিভার্সিং দিতে হবে। এরকম অ্যাডজাস্টিং থাকলে রিভার্সিং দিতে হবে, উল্টা করতে হবে। এই বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার হতে হবে। প্রিপেইড যদি ডেবিটে থাকে তাহলে রিভার্সিং দিতে হবে, আর প্রিপেইড আনার্ন যদি ক্রেডিটে থাকে তাহলে রিভার্সিং হবে। কিন্তু প্রিপেইড ক্রেডিটে থাকলে হবে না, কিন্তু এটা হবে না। আনার্ন যদি ডেবিটে থাকে তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি, যেটার অঙ্ক এমন অঙ্ক, এই অঙ্ক যদি দেয়, এটা করা অসম্ভব, মানে আপনাদের এই সময়ের মধ্যে হবে না। এই চ্যাপ্টার থেকে একটা ম্যান্ডেটরি পাওয়া যায় কোনো? এটা মনে হয় মেবি করে যাবে, আমি এটা স্কিপ করে যাবে, এখন অতটা হবে না, কারণ এটা এই সময়ের মধ্যে একটু খালি আপনাদের ধারণা দিচ্ছি যে ভাইরা একটু দেখবে, ওই জন্য ওই ভাইদের জন্য একটু ধারণা দিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করবো শুধু। কত রকম প্রশ্ন আলোচনা করতে বলছে একটা প্রশ্নের মধ্যে। আচ্ছা, আমরা এটা দেখব, এই অঙ্কটা দেখব, ছোট অঙ্ক, জুন 2013-তে আসছিল। এটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাডজাস্টিং, আপনাদের ওয়ার্কশিট বইয়ে যেটা দেওয়া আছে, একটু কাইন্ডলি একটু ওয়েট করবেন, বইয়েরটা একটু দেখে নিই আমি, তাহলে ক্লিয়ার হব। বইয়ের কত পেজ একটু বইলে? জি জি জি, অবশ্যই অবশ্যই। ডিপ্রিসিয়েশন,
কত রকম অঙ্ক দিয়েছে চিন্তা করছেন? এটা এটা মডেল সি। এই যে ওয়ার্কশিট, এই যে এই যে এই যে। এটা এই অঙ্কটাই দেখবেন, আল্লাহ ভরসা যদি আসে এটাই আসবে। এটাই কি আমি বের করছি নাকি? আরে বাবা, আরে ভাই মিলে গেছে তো, এটাই তো বের করছি আমি। ওয়াও, এটাই বের করছি। A physical count reveals only 650 of roofing supplies on hand. আরে এখানে এই যে এই যে যেটাই। ওয়াও, এটা মিলে গেছে ভাই, মুস্তাফিজ ভাই। লেগেছে স্যার? এটা এখানে করা আছে। আচ্ছা, এটা আপনার বইয়ের কত নাম্বার? এটা এটা তো কাকতালি ভাবে মিলে গেল, এটা তো খেয়াল করি নাই আমি। এটা তাহলে এটা হচ্ছে আমার বইয়ের, এটা পেজ নাম্বার 22-23 নাম্বার, 22 নাম্বার পেজে আছে ভাই এই অঙ্ক। 22 হ্যাঁ, এই 2013 সালে এই অঙ্কটা তুলে দেওয়া আছে বই। দিলে এইটাই দিবে স্যার, দেখেন স্যার। হ্যাঁ, দিলে এটাই দিবে, এটা একটু প্র্যাকটিস করে যাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা অঙ্ক যাবেন, হইলে হবে না, নাহলে নাই। রাইট। আচ্ছা, তাহলে এই একটা অঙ্কের উপরে আমরা একটু আলোচনা করি। এখানে আর কি কি বলছে, কমপ্লিট দ্য ওয়ার্কশিট কমপ্লিট করতে বলছে, এটা বই। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি, জার্নালাইজ ক্লোজিং এন্ট্রি, মানে সব একটা অঙ্কের মধ্যে সব আছে। কমপ্লিট ওয়ার্কশিট, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, জার্নালাইজ অ্যাডজাস্টিং, জার্নালাইজ ক্লোজিং এন্ট্রি। ওকে ফাইন, খুব সুন্দর একটা অঙ্ক পেয়েছি। এই অঙ্ক হাতে নাতে পেয়েছি। এই অঙ্কটা আমরা একটু দেখব। স্যার 28 মার্কের অঙ্ক থাকলে এরকম অঙ্কই থাকবে ইনশাল্লাহ। এখন যে প্রশ্নপত্র কিরকম করবে, যে এর আগে যেমন ছিল না 9 নাম্বার প্রশ্ন বাধ্যতামূলক ছিল, ওরকম করলে হ্যাঁ তো, স্যার, ওইরকম করলে ওরকমই নাকি থাকবে স্যার, আর 28 মার্কের একটা বাধ্যতামূলক থাকবে। এই হইছে। হ্যাঁ, এটা সম্ভবত ইনকাম স্টেটমেন্ট, এই জাতীয় ইনকাম স্টেটমেন্ট কি জাতীয় একটা। আচ্ছা, তাহলে এরকম থাকবে আর কি। মানে ওয়ার্কশিটও থাকতে পারে অথবা জার্নাল, ট্রায়াল ব্যালেন্স আর ইয়ে মিলে একটা থাকবে, তাই শুনলাম স্যার। আচ্ছা আচ্ছা, প্রথমবার প্রশ্ন হোক, হইলে বোঝা যাবে আর কি। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এটা দেখুন। 45 পার মতন করে পড়েন স্যার। হ্যাঁ, না 45 পাবে না, আপনারা খুব ভালো তো জানেন। আচ্ছা, এখানে দেখুন। আচ্ছা, একটু একটু দাঁড়ান, আমি আরেকটা দেখে নিই, আর এটার দেওয়া আছে নাকি, আর অঙ্ক আছে নাকি। ওইটা এটা হচ্ছে ক্যাশ, না নাই মুস্তাফিজ ভাই, ওই একটাই আছে স্যার। হ্যাঁ, একটাই দেওয়া আছে ভাই। দেন স্যার, এটা বুঝুন। হ্যাঁ, যেটা মিস্টার মিস্টার এম জামান। হ্যাঁ, এটা তো এখানে এটা আছে শ্বাসে রুফিং ওয়ার্কশিট। অঙ্কটা শুরু থেকে দেখি, একটু খুব ভালো মতো বুঝবেন। একটা অঙ্ক আমরা যেহেতু দেখবো, এটা the trial balance column of the worksheet for Sashe roofing at March 31, 2012 are as follows. এখানে সাস রুফিং ওয়ার্কশিট ফর দ্য মান্থ ইন্ডেড 31 মার্চ 31, 2012। এই যে যেটা দেওয়া আছে না, এটার নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ওই যে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখেছি না আগে, খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম। ট্রায়াল ব্যালেন্স এইরকম ডেবিট ক্রেডিট, এই ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে, মিলে দেওয়া আছে, বুঝছেন? এই যে 23,500 টাকা, এই যে 23,500 টাকা ডেবিট ক্রেডিট মিলে দেওয়া আছে। এটা তো বুঝতে পেরেছেন নাকি, ট্রায়াল ব্যালেন্স। এবং আমাদের সমন্বয় দেওয়া আছে নিচে, এই যে এখানে সমন্বয় আদার ডাটা বলা আছে। আমাদের ট্রায়াল ব্যালেন্স আগে পড়ে আসে, কি কি দফা আছে একটু পড়ি। ক্যাশ আছে, এটা কি অ্যাসেট?
অ্যাসেট একটু ক্লিয়ার হবেন। আপনার একটু প্রশ্নের মধ্যে যদিও দাগা নিষেধ, তারপরেও যতটুকু আপনি একটু ক্যাশ অ্যাসেট, আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। সেটা আমাদের খসড়া ভাবে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অথবা আয় বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো আয় বিবরণীতে কি কি যায়? আয় বিবরণীতে যাবে আমাদের ইনকাম স্টেটমেন্ট, যাবে যাবতীয় আয় ও ব্যয়, এই দুটো মিলে কি হয়? ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট আর তারপরে আরেকটা কলাম হবে কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ব্যালেন্স শিট হচ্ছে এখানে আমাদের কি কি আসবে? লায়াবিলিটি সম্পদ আসবে আর লায়াবিলিটি দায় আসবে, দায় ও মূলধন আসবে। এখানে দুটো কলাম থাকবে, এখানে দুটো কলাম থাকবে, এই পাশে থাকবে ব্যয়, এই পাশে থাকবে আয়। এরা এই পাশে থাকবে সম্পদ, এই পাশে থাকবে দায় ও মূলধন, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে আমাদের অবশ্যই এই হিসাবগুলো থেকে আমাদের আয় ব্যয় বুঝতে হবে, তাই না? আমাদের হিসাব কয় প্রকার? 5 প্রকার না? জি 5 প্রকারের মধ্যে 2 প্রকার এখানে যাবে, 2 প্রকার যাবে আয় বিবরণীতে, এই ইনকাম স্টেটমেন্টে যাবে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে আয়। এই দুটো আয় বিবরণীতে যাবে। আর 3টা যাবে ব্যালেন্স শিটে, সম্পদ, দায় আর মূলধন যাবে কি? মানে মালিকানার সাথে যাবে ব্যালেন্স শিটে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে এই হিসাবগুলো আমাদের একটু বুঝতে হবে যে কোনটা হচ্ছে আমাদের কাছে আয় ব্যয় নাকি সম্পদ দায় নাকি মূলধন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন একটু মনে আছে নাকি আপনাদের? একটু আলোচনা করি। ক্যাশ আমাদের কাছে কি বলুন তো? অ্যাসেট ক্যাশ হচ্ছে অ্যাসেট। তাহলে আপনি স্বাভাবিকভাবে এটা একটু দাগ দিয়ে নেবেন, বা খাতা যখন দাগ দেবেন একটু এইদিকে, যে ক্যাশ যদি অ্যাসেট হয় তাহলে হয়তো আমরা এদিকে দাগ দেব বা এদিকে দাগ দেবো, এরকম একটা ফোঁটা দেব। অ্যাকাউন্ট রিসিভেবল কি? সম্পদ, তাই না? মানে আমরা টাকা পাবো, আমরা লোকজনের কাছে টাকা পাবো, সম্পদ। তার সম্পদ হলে আমরা ব্যালেন্স শিটে যাবে, এইদিকে দাগ দেন, ব্যালেন্স শিট গুলো এইদিকে দাগ দেবো, আর ইয়ার গুলো ইনকাম স্টেটমেন্ট গুলো এইদিকে দেবো, তাহলে আমাদের কাছে বুঝতে সহজ হবে আর কি। আচ্ছা, ইকুইপমেন্ট কি? সম্পদ। সম্পদ অ্যাসেট তারপরে আছে রুফিং সাপ্লাইজ কি? সাপ্লাইজ হচ্ছে সম্পদ। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা কি? বিপরীত সম্পদ হিসাব, মানে ইকুইপমেন্টের সম্পদ হিসাব। তাহলে ইকুইপমেন্ট যদি ব্যালেন্স শিটে যায়, আমাদের এটাও ইকুইপমেন্ট থেকে বাদ দিয়ে দেখাতে হবে, তার মানে ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্ট পেয়েবল কি? দায়। দায় হলে কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। তারপরে আছে আনআর্নড রেভিনিউ, এটাও দায়, এটাও ব্যালেন্স শিটে যাবে। তারপরে আছে যে সাস ক্যাপিটাল, এখানে এটাও যাবে ব্যালেন্স শিটে। যে সাস ড্রয়িং, এটাও যাবে ব্যালেন্স শিটে। তারপরে আছে সার্ভিস মানে সেবা আয়, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারিস এক্সপেন্স, এটাও যাবে ইনকাম স্টেটমেন্টে যাবে। মিসেলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ খরচ, এটা যাবে কোথায়? ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্স লেখা আছে। তাহলে এই 3টা যাবে ইনকাম স্টেটমেন্ট, আর উপরে এগুলো যাবে কোথায়? ব্যালেন্স শিটে যাবে। আমরা বরাবর ক্লিয়ার হলাম। এখন আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ডেবিটে আমাদের কোন কোনগুলো আসে বলুন তো? ডেবিটে কি কি থাকে? ওই যে প্রথমের দিকে আপনাদের পড়াইছিলাম, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এলসিআর, এরা থাকে ক্রেডিটে, তাই না? তার মানে এই ডেবিটের দফা, ডেবিটে কখনোই এল থাকবে না, এটা মাথায় রাখবেন। ডেবিটে কখনো সি থাকবে না, ডেবিটে কখনো আর থাকবে না। ঠিক তেমনি ক্রেডিটে কখনো এ থাকবে না, ই থাকবে না, ডি থাকবে না। ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে। তাহলে এই দিকে টাকাগুলো আমরা যখন যদি কোন সম্পদের টাকা দেখতে যাব, ক্রেডিটের দিকে যাব না, আমরা ডেবিটের দিকে দেখব যদি কোনো সম্পদ খুঁজতে যাই। আচ্ছা, ওকে। তো আমাদের এখানে তার মানে ক্রেডিটের দিকে যে টাকাগুলো আছে, হয় দায় আছে, না হলে আয় আছে, না হলে মূলধন আছে। তো আমাদের পুরো অঙ্ক জুড়েই এই মূলধনকে আপনি হিসাবের গণনার মধ্যে রাখবেন না, কারণ এটা একটাই থাকে। বুঝতে পেরেছেন? এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল এবং ড্রয়িং পুরো অঙ্ক জুড়ে একটাই থাকে, ক্যাপিটাল এবং এই যে ড্রয়িং, এটা স্বতন্ত্র একটাই থাকে, এটাও একটাই থাকে। অতএব এটা গণনার মধ্যে রাখবেন না। গণনার মধ্যে রাখবেন কি? অ্যাসেট, এক্সপেন্স, অ্যাসেট লাইবিলিটি, অ্যাসেট আর লাইবিলিটি, আর এক্সপেন্স আর রেভিনিউ, এই দুটো আয় বিবরণী ইনকামে যাবে, আরেকটা যাবে ব্যালেন্স শিটে যাবে, বিএস। তাহলে এটা গণনার মধ্যে রাখবেন। আচ্ছা,
এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন আমাদের সমন্বয় দেখতে, এইটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং। তো অত বেশি দেখলাম না, অ্যাডজাস্টিং বেশি দেখলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যেত, তারপর যতটুকু দেখেছি এনাফ। এখানে আমাদের আদার ডাটা বলা আছে, অন্যান্য ডাটা, মানে এগুলা ট্রায়াল ব্যালেন্স করার পরও আমাদের কিছু বেশি কম বা বকেয়া এরকম রয়ে গেছে। তাহলে রয়ে গেছে কি কি সেটা এখানে বলে দেওয়া আছে। এ ফিজিক্যাল কাউন্ট রিভেলস অনলি টাকা 650 অফ রুফিং সাপ্লাইস অন হ্যান্ড। আমরা সরেজমিনে ফিজিক্যাল বলতে তো জানেন যে সরেজমিনে গণনা করে দেখা গেল 650 টাকার রুফিং সাপ্লাইস হাতে আছে। এটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? এখন আপনার এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি, আমাদের কমপ্লিট ওয়ার্কশিট, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, তারপরে জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি, এইটা যদি আপনি পারেন তাহলে অঙ্ক ক্লিয়ার আপনার কাছে। এই অ্যাডজাস্টিং এন্ট্রি যদি আপনি পারেন তাহলে অঙ্ক ক্লিয়ার। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি এটা কি হবে, আমি আপনাদের টেকনিক শিখে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। আমরা দেখবো এখানে যার সম্বন্ধে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে, যদি কোনো আয়ের বকেয়া আর ব্যয়ের বকেয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো সম্পদ সম্বন্ধে বা কোনো দায় সম্বন্ধে যদি আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দেখে তাহলে আমরা উপরের দিকে চোখ দিব। এখানে কি সম্বন্ধে বলছে, রুপিং সাপ্লাই সম্বন্ধে বলছে। উপরে রুপিং সাপ্লাইস কি লেখা আছে আমরা একটু খুঁজে দেখি। এই যে রুপিং সাপ্লাইস আছে, তাহলে রুপিং সাপ্লাইস কি হিসাবে আছে এখানে, রুপিং সাপ্লাইস আছে কত, 2000। 2000 এটা কিসে দেওয়া আছে, ডেবিটে দেওয়া আছে। ডেবিট। তাহলে অ্যাডজাস্টিং করার সময় কারো কথা শুনবো না, কোনো দিকে তাকাবো না, কি করব, ডেবিটটাকে ক্রেডিট করব। তাহলে আমরা এখানে লিখবো কি, রুপিং সাপ্লাইস ক্রেডিট। এটার জন্য কি হবে তাহলে, অ্যাডজাস্টিং এন্ট্রি রুফিং সাপ্লাইস সংক্ষেপে লিখলাম সাপ্লাইস ক্রেডিট। আর এর জুটি নিয়ে আসতে হবে, এটা তো সম্পদ তাই না, এটাও সম্পদ, রুফিং সাপ্লাইস সম্পদ, উপরের সম্পদ। রুফিং সাপ্লাইস অন হ্যান্ড মানে হাতে আছে, সম্পদ হাতে আছে এত টাকা, যেটা হাতে থাকে সেটা সম্পদ। আর যদি খরচ হয়ে যায় তাহলে এখানে লেখা থাকতো রুফিং সাপ্লাইস এক্সপেন্স। অন হ্যান্ড না থাকে কি লেখা থাকতো, এক্সপেন্স। যে সরজমিনে গণনা করে দেখা গেছে এত টাকার সাপ্লাইস খরচ হয়ে গেছে, কিন্তু এখানে খরচের কথা বলে নাই, এক্সপেন্স বলে নাই, বলা আছে কি অন হ্যান্ড মানে হাতে আছে। তাহলে রুফিং সাপ্লাইস এটা করলাম আমরা, মিলে ছিল ডেবিট, এখন করলাম ক্রেডিট, তাই না? এখন এরজুটি কি হবে, এরজুটি কি ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে না রুফিং সাপ্লাইস এক্সপেন্স হবে? রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে। হ্যাঁ, তাহলে এখানে রুফিং সাপ্লাইস ছিল 650 টাকা আছে, আর আমাদের ছিল কত, 2000 টাকা, তাই না? উপরে দেখলাম 2000 টাকা, তাহলে 2000 টাকা ছিল, 650 টাকা আছে, তাহলে বাদবাকি কি হয়েছে, কমে গিয়েছে, মানে কি খরচ হয়ে গেছে। তাহলে এখানে আমরা সেই খরচটা ডেবিট লিখবো, মানে এর জুটিটা আমরা ডেবিট লিখবো, রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। এটা ডেবিট করবো কত টাকা, এখন আমি আপনাদের বলেছিলাম যে 600 টাকা বিয়োগ করে লাগবে, 1350 টাকা। হ্যাঁ, এটা এখানে এটা অ্যাসেট দেওয়া আছে, উপরে একটা অ্যাসেট ছিল, তাহলে যখন সমজাতীয় থাকবে তখন মাইনাস করতে হবে, এ কথা বলেছিলাম, মনে আছে নাকি জানি না। হ্যাঁ মনে আছে, মনে আছে। তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস করে কি হবে 1350 টাকা। তাহলে 1350 টাকা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি 1350। এখন এখানে কোনো সমস্যা থাকলে বলেন, আমি আবার বলি। আবার একটু বলেন। আচ্ছা, তাহলে আমাদের যে সম্বন্ধে বলবে, অ্যাডজাস্টিং এন্ট্রি যার সম্বন্ধে বলবে, এখানে সাপ্লাই সম্বন্ধে বলা আছে। সাপ্লাই সম্বন্ধে বললে আমরা উপরে দেখবো সাপ্লাইস কি লেখা আছে। উপরে আমরা একটু উপরে যদি যাই তাহলে সাপ্লাইস, এখানে এই যে রুফিং সাপ্লাইস লেখা আছে ডেবিট, তাহলে কোনো কথা নাই, আগে এটা ক্রেডিট করবো, রুফিং সাপ্লাইস ক্রেডিট করার পর আমরা কি লিখবো, তার যে জুটি অ্যাকাউন্ট কি হবে, সাপ্লাইসের জুটি অ্যাকাউন্ট কি, সাপ্লাইস এক্সপেন্স, তাহলে রুফিং সাপ্লাইস এক্সপেন্স হবে ডেবিট। এটা যদি ক্রেডিট করি, রুফিং সাপ্লাইস এক্সপেন্স আমরা ডেবিট করবো, রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট করবো, আর রুফিং সাপ্লাইস ক্রেডিট করবো। এবং কথা হলো টাকা কোনটা লিখবো, আমরা টাকা কখনো এই সমন্বয়টাই লিখতে হয়, কখনো আবার মাইনাস করে লিখতে হয়, মানে উপরে যে 2000 টাকা দেখলাম সেই 2000 টাকা থেকে এটা মাইনাস করে লিখতে হয়, কখন মাইনাস করবো আর কখন আমরা সমন্বয় টাকায় দিব, কখন আমরা মাইনাস করে লিখবো অথবা কখন আমরা এখানে যে টাকা আছে সে টাকায় দিব। মাইনাস হবে তখন যখন আমাদের সমজাতীয় দফা থাকবে, এখানেও অ্যাসেট দেওয়া আছে ওখানেও অ্যাসেট দেওয়া আছে, তাই না? তাহলে দুটো রুফিং সাপ্লাইস কি অ্যাসেট, এখানেও অ্যাসেট, এখানে যে অ্যাসেট এটা কেমনে বুঝলাম, এই যেখানে বলা আছে রুফিং সাপ্লাইস অন হ্যান্ড মানে হাতে আছে
এত টাকা। এই জন্য আমরা বুঝলাম এটা অ্যাসেট। তাহলে এটাও সম্পদ, ওটা সম্পদ। তাহলে দুটা সম্পদ যখন থাকবে তখন আমরা মাইনাস করে লিখবো। তাহলে এটা আমরা মাইনাস করে লিখেছি 1350 টাকা। আচ্ছা, তারপরে আছে ডিপ্রিসিয়েশন ফর মার্চ। ডিপ্রিসিয়েশন এর আগে আমরা দেখে আসলাম। ডিপ্রিসিয়েশনের জন্য ফিক্সড জার্নাল কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমরা এর জন্য জাবেদা হবে, এটা জাবেদা কিন্তু সবগুলো পারতে হবে। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন ডেবিট প্রত্যেকটা সমন্বয়ের প্রত্যেকটা টাকা দুইবার করে কাজ হবে। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে ডেবিট, কত এখানে যে টাকা থাকবে এটাই। ফর মার্চের জন্য কত? 250 টাকা। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 250 টাকা। 250 টাকা। তারপরে আছে আনআর্নড রেভিনিউ অ্যামাউন্টের টাকা 170 এট মার্চ এত। মার্চের 31 তারিখে আনআর্নড রেভিনিউ 170 টাকা। কি সম্বন্ধে বলছে? আনআর্নড। তাহলে আনআর্নড সম্বন্ধে বললে আমরা উপরের দিকে নজর দিব আর কি আছে উপরের দিকে নজর দিব। আনআর্নড আছে না নাই? আনআর্নড রেভিনিউ আছে। আনআর্নড রেভিনিউ ক্রেডিট সবসময়ের জন্য এটা কত টাকা আছে? 550 টাকা। তাহলে সমন্বয় করার সময় কি করব? এটাকে এখন আনআর্নড রেভিনিউ কি করব? এখন ডেবিট করব, উল্টাটা করব। ক্রেডিট আছে তাই ডেবিট। হ্যাঁ, তাহলে আমরা ডেবিট লিখব। এটার ক্ষেত্রে এখন দিব আমরা এটার ক্ষেত্রে কি করব? আনআর্নড রেভিনিউ ডেবিট করব। আনআর্নড রেভিনিউ ডেবিট। আর কি হবে? অ্যাট ডিউটিটা লিখতে হবে কি? রেভিনিউ, সার্ভিস রেভিনিউ বা রেভিনিউ অ্যাকাউন্ট। সার্ভিস রেভিনিউ আমরা লিখি বা রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ লিখলেও তো হবে স্যার, হবে না? হ্যাঁ, আয় হিসাব ক্রেডিট, কিন্তু এখানে কি হিসাবে আছে? শুধু সার্ভিস আছে। আমরা সার্ভিস রেভিনিউ লিখি। আচ্ছা, বা রেভিনিউ লিখলেও সমস্যা নাই। সার্ভিস রেভিনিউ লিখি। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? এখানে আনআর্নড আছে 170 টাকা, ওখানে আনআর্নড আছে 550 টাকা দেখলাম, তাই না? 550 এর থেকে 170 বাদ দেন। হ্যাঁ, এখানেও আনআর্নড, ওখানেও আনআর্নড। তাহলে দুইটাই যেহেতু সমজাতীয় সেহেতু আমরা এখানে মাইনাস করব। 550 মাইনাস 170 করলে কত হয়? যত হয় তত। কত হয়? 380। তারপরে আছে অ্যাক্রুড স্যালারি। অ্যাক্রুড স্যালারিজ মানে কি? বকেয়া স্যালারি। তারা আয়ের বকেয়া এবং ব্যয়ের বকেয়া। বকেয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। বকেয়া থাকলে আমাদের কি বলছিলাম? দ্যাট এক্সপেন্স ডেবিট, দ্যাট পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে কি লিখবো? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স বা স্যালারিস এক্সপেন্স আছে। স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। কত টাকা? 600 টাকা। 600 টাকা। শেষ আমাদের জানা। সমন্বয়ের প্রত্যেকটা টাকার কাজ দুইবার ব্যবহার হবে। হ্যাঁ, মানে যে টাকাটা আমরা লিখি না কেন সে টাকাগুলো দুইবার ব্যবহার হবে। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, তা নাহলে অঙ্ক মিলবে না। আচ্ছা, এখন আমরা এর প্রথমে ওয়ার্কশিটটা দেখব। ওয়ার্কশিটটা কিরকম ভাবে করছে। ওয়ার্কশিটের জন্য আমাদের এখানে এটা আরেকবার ওপেন করি, ঝামেলা হচ্ছে। ওয়ার্কশিট এটা একবার করে রাখি। দেখুন আমাদের এখানে এই অঙ্কে ক্যাশ থেকে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত আমরা কাউন্ট করে দেখব কয়টা আছে। 1 1 2 3 4 5 6 7 8 লিখবো না, আমরা গুনবো 9 10 11 12। তাহলে 12টা এখানে হিসাব আছে। আর হচ্ছে এখানে আমাদের সমন্বয় কয়টি আছে? 1 2 3 4। তাহলে 12 সাথে 4টা যোগ করুন, তাহলে 16টি। 12 সাথে 4 যোগ করে 16টি। তাহলে আপনাকে মিনিমাম এখানে 16টি কলাম বা 16টি রো করতে হবে আর কি। এখানে এই যে এই 1 2 3 4 যেটা আছে না, এই যে রো করছে 16টি রো করতে হবে। 16টি সারি আপনাকে নিতে হবে, আরো বেশি হতে পারে, তাহলে 16টি হবে। তো এখানে
ট্রায়াল ব্যালেন্সের যে টাকাটা আছে ঘর যখন করব এরকম ভাবে অ্যাকাউন্টস টাইটেল লিখবো, ট্রায়াল ব্যালেন্স লিখবো, অ্যাকাউন্টস টাইটেলে ঘর আমাদের অঙ্কে যে অ্যাকাউন্টস টাইটেল গুলো আছে, এই যে অ্যাকাউন্টস টাইটেল গুলো আছে এগুলা পর্যায়ক্রমে তুলবো। ক্যাশ হচ্ছে 4,500, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3,200, এর ঠিক ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল আছে, অ্যাকুমুলেটেড আছে হচ্ছে কত 1,250, অ্যাকাউন্টস পেয়েবল আছে এত, অপশন যেটা আছে ওইটাই উঠাবো, এই তো? জাস্ট সিরিয়ালি খালি উঠাবো আমরা এভাবে ঘর করে। তার মানে এইটা কি 10 কলাম তাই না স্যার? হ্যাঁ, এটা 10 কলাম। এটা প্রত্যেকটা প্রথমে লিখবো ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্সের যে টাকাটা আমরা পাইলাম সেই ট্রায়াল ব্যালেন্সের টাকাটা আমরা ট্রায়াল ব্যালেন্সে উঠাবো। ডেবিট কি এটা যেটা আছে মিসেলেনিয়াস এক্সপেন্স, এই যে মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত আমরা উঠাবো, এই এত পর্যন্ত উঠাবো আমরা। এটা ট্রায়াল ব্যালেন্সে আমাদের ছিল, আগে থেকে ছিল, এটা ট্রায়াল ব্যালেন্সে আগে থেকে ছিল। ঠিক যেভাবে আছে সেভাবে আমরা টাকাগুলো আমাদের এই ট্রায়াল ব্যালেন্স যে কলাম আছে ট্রায়াল ব্যালেন্স কলামে লিখবো। তারপরে অ্যাডজাস্টমেন্ট, আমরা যে অ্যাডজাস্টমেন্ট করলাম না, আমরা যে হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করলাম এই যে এগুলা এটা অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ। এটার নাম হচ্ছে নতুন করে যে জাবেদাগুলা করলাম। হ্যাঁ, এটা এই যে অ্যাডজাস্টমেন্ট কলামে আমরা লিখবো। তারপর হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট প্লাস মাইনাস করে যেটা হবে, সেটা সমন্বয় করে যেটা হবে সেটা আমরা সেটাগুলো এখানে লিখবো। আর ইনকাম স্টেটমেন্টে কি যাবতীয় আয় আসবে, আয় আর ব্যয়, এদিকে ডেবিটে বসবে কি ব্যয় আর ক্রেডিটে বসবে কি আয়, আর ব্যালেন্স শিটে কি ডেবিটে বসবে সম্পদ তার লায়াবিলিটি, আর এদিকে হচ্ছে দায় ও মূলধন। এই সিকিউরিটি। হ্যাঁ, তাহলে এখন আমাদের প্রথম যে জার্নাল দিছিলাম কি দিছিলাম, রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর রুফিং সাপ্লাইস ক্রেডিট, তাই না? তা আমরা দেখুন আমরা তো এই যে রুফিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এখানে লিখলাম, নতুন করে একটা ঘর করলাম, আর রুফিং সাপ্লাইস ক্রেডিট একটা থাকবে এখানে করা আছে, অঙ্কের মধ্যে রুফিং সাপ্লাইস তো ছিলই, তাই আমরা ডেবিট করব কত টাকা, এই যে এখানে দেওয়া আছে রুফিং সাপ্লাইস ডেবিট, এই যে অ্যাডজাস্টমেন্ট কলামে, অ্যাডজাস্টমেন্ট এই যে অ্যাডজাস্টমেন্ট কলামে, এখন কিন্তু এই ট্রায়াল ব্যালেন্স আর লিখবো না, এখন কোথায় লিখবো, অ্যাডজাস্টমেন্টটাকে অ্যাডজাস্টমেন্ট কলামে লিখবো, ডেবিট ক্রেডিটে জাস্ট বসে দিব। তাহলে এখানে এই যে রুফিং সাপ্লাইসের ডেবিটের ঘরে টাকা লিখলাম এত 1350, আর এই সাইডে এই যে রুফিং সাপ্লাইসের অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে 1350 লিখলাম, মানে ওখানে যে অ্যাডজাস্টমেন্টটা যেটা করলাম ডেবিট ক্রেডিট সেটা জাস্ট এখানে আমরা লিখছি। তারপরে আমাদের অ্যাডজাস্টিং ছিল রুফিং সাপ্লাইসের এটা দিলাম, তারপরে ছিল ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন একটু ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড অঙ্কের মধ্যে সাধারণত দেওয়াই থাকে, তাহলে অ্যাকুমুলেটেড অঙ্কে এই অঙ্কে আসছেও, তাই না? এই যে অ্যাকুমুলেটেড এই অঙ্কে দেওয়া আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তাহলে অঙ্কের মধ্যেও আমরা এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের একটা কলাম, মানে আমরা এটা ঘর নিব আর কি, যেহেতু নাই, যেটা নেয় সেটার জন্য করতে হবে, আর যেটা আছে সেটার জন্য করতে হবে না, সেখানে যোগ বিয়োগ করবো। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 250, আর এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 250, এটা অ্যাডজাস্টিং এর ঘরে লিখতে হবে, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে এটা আমরা লিখছি। তারপরে অ্যাডজাস্টিং কি আছে, তারপরে হচ্ছে সিতে আছে আনআর্নড রেভিনিউ ডেবিট, আনআর্নড রেভিনিউ তো আমাদের কাছে আছে অঙ্কে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট এটাও খোলা আছে, তাই না? দুটা রেভিনিউ, একটা মানে রেভিনিউ খোলা আছে, দায় খোলা আছে, মানে হিসাব খোলা আছে বলতে হিসাব লেখা আছে আর কি। তাহলে আনআর্নড রেভিনিউ ডেবিট, আমাদের এখানে আনআর্নড রেভিনিউ কত ছিল এখানে খেয়াল করুন, এই যে আনআর্নড রেভিনিউ কি আমাদের দেওয়া ছিল, আনআর্নড রেভিনিউ, এই আনআর্নড রেভিনিউ হচ্ছে ডেবিট, এই যে ডেবিট, আর এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ঘরে টাকা লিখবো, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে আসছে আমাদের সর্বশেষ যে অ্যাডজাস্টিং, সর্বশেষ হ্যাঁ সর্বশেষ অ্যাডজাস্টিং হচ্ছে কি স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। তার স্যালারি এক্সপেন্সের ঘর সাথে এক্সপেন্সেরটা থাকেই, তাহলে এখানে স্যালারিস এক্সপেন্স, এই যে স্যালারিস এক্সপেন্সের ঘর আছে, আর শুধু স্যালারি পেয়েবলটা খুলতে হবে। তাহলে স্যালারি পেয়েবলটা খুলে আমরা যাবেদা ওটা লিখবো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স এই যে হচ্ছে ডেবিট, আর এই যে স্যালারি পেয়েবল এই ঘর বরাবর এই যে স্যালারি পেয়েবল ক্রেডিট, আমাদের ডেবিট ক্রেডিট আমরা লিখলাম, বেশি ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন আমাদের এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাটা করব এই দুটো ঘরের, এই
ট্রায়াল ব্যালেন্স এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই দুটো ঘরের টাকা যোগ বিয়োগ করে এখানে লিখবো। তাহলে যেহেতু খেয়াল করুন এখানে আমাদের এখানে এটা সমন্বয় হয়নি। এই যে ক্যাশের টাকা ছিল কত, ডেবিটে ছিল 4,500 টাকা, সমন্বয়ে কোনো কিছু হয়নি, ফাঁকা নীল। তাহলে এই 4,500 টাকায় আমাদের অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স হবে, কোনো যোগ বিয়োগ হবে না, ওই টাকাটাই আমরা লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে একই রকম, কোনো সমন্বয় হয়নি, তাহলে এই টাকাটাই আমরা এখানে লিখবো। ইকুইপমেন্টের কোনো সমন্বয় হয়নি, সমন্বয় কোনো কিছু হয়নি, এই টাকাটা এখানে লিখবো, ডেবিটে পার করে দেবো। রুপিং সাপ্লাইজ ডেবিট ছিল 2,000, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট হয়ে গেছে 1,350, তাহলে ডেবিট ক্রেডিট কি হবে, মাইনাস হবে। মাইনাস না, ডেবিটে কত থাকবে, এই যে সাপ্লাইস আমাদের হাতে থাকবে, সমন্বয় বলা ছিল 650 টাকা হাতে থাকবে, এই যে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইসের ব্যালেন্স থাকবে এখন 650, এখন ডেবিটে। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ছিল 1,250 আর অ্যাডজাস্টিং এ ক্রেডিট হয়েছে কত, 250। তাহলে এই যে এটা ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটেই বসবে কত, 1,250 250 1,500 টাকা, ক্রেডিটেই বসবে, ডেবিটে লেখা যাবে না। অ্যাকাউন্টস পেয়েবল কোনো সমন্বয় হয়নি, এখানে এটা পার করে দেবো, ক্রেডিটে আসলো ক্রেডিটে লিখবো। আনআর্নড রেভিনিউ ছিল ক্রেডিট 550, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ডেবিট 380, তাহলে ডেবিট ক্রেডিট মাইনাস হয়ে কোন দিকে ব্যালেন্স বেশি, ক্রেডিটে ব্যালেন্স বেশি আছে, তাহলে এটার টাকাটা এই অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে লিখবে 170 টাকা। তারপরে ক্যাপিটালে কোনো সমন্বয় হয়নি, ক্যাপিটালটা পার করে দেবো এখানে। তারপরে আছে ড্রয়িং এর কোনো সমন্বয় হয়নি, ড্রয়িংটাও আমরা ডাইরেক্ট এখানে পার করে দেবো, কোনো সমন্বয় নেই। সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট ছিল 6,300 টাকা আর এদিকে ক্রেডিট হয়েছে 380, তাহলে দুটো যোগ হবে, ক্রেডিট যোগ হয়ে ক্রেডিট বলবে টাকা কত, 6,680 টাকা। তারপরে আছে স্যালারি এক্সপেন্স 3,000 টাকা ডেবিট, আবার অ্যাডজাস্টিং এর ডেবিট হয়েছে 600 টাকা, তাহলে ডেবিট কি হবে, যোগ হবে, হয়ে কত হবে 1,900 টাকা, 1,900 টাকা অ্যাডজাস্টিং ট্রায়াল হচ্ছে ডেবিটে বলবে। তারপরে আছে মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট, আবার কোনো সমন্বয় হয় না এখানে, তাহলে না হলে ওই টাকাটাই বসবে এখানে, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে। রুপিং সাপ্লাইস এক্সপেন্স, এটার কোনো সমন্বয় টাকা 1,350 আর কোনো কিছু নেই, ডাইরেক্ট এই ডেবিটের টাকাটা পরে ডেবিটেই বসবে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। তারপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কোনো সমন্বয় টাকা 250, কিন্তু আর কোনো প্লাস মাইনাস না, একটা টাকা ডেবিট আছে, এটা ডেবিটে বসবে। স্যালারি পেয়েবল হচ্ছে ক্রেডিট আছে আর কোনো টাকা নেই, তাহলে এটা ক্রেডিটে বসবে। শেষ আমাদের অঙ্ক, মোটামুটি আমাদের যেটা শেষ। এখন আমরা ক্যাশ আমাদের কাছে কি বলুন তো, সম্পদ, তাই না, অ্যাসেট। ক্যাশ অ্যাসেট হলে এই যে এই টাকাগুলো আপনাদের ভ্যালু নাই, এগুলা কিন্তু কাটা বলতে কাটা দিবেন না, মানে এই টাকাগুলো মনে মনে বাদ রাখবো, হ্যাঁ মনে মনে বাদ। এখন এই ঘরে টাকাগুলো দিয়ে কাজ হবে আমাদের, কারণ এগুলো তো সমন্বয় করলাম, আমরা সমন্বয় করলে তো এখানে লিখছি, তাহলে এই ঘরের টাকাটা আমরা আর কাজে দিব না, এই ঘরের টাকার দিকে আর চোখই দিব না, আমরা চোখ দিব এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে টাকাটা আছে এই টাকাটার দিকে, এই ঘরের টাকার দিকে আমরা দেখবো, খেয়াল রাখবো। এখন খেয়াল করুন, ক্যাশ আমাদের কাছে কি, অ্যাসেট হলে কোথায় যাবে, ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে ডেবিটে, এখানে ডেবিট আছে ডেবিটে দেবো, ভুল করে যখন ক্রেডিটে দেন না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, তাহলে এটা ডেবিটে দিব। অ্যাকাউন্ট রিসিভেবল কি, সম্পদ, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 3200 টাকা ছিল, এই 3200 টাকা সম্পদ যেহেতু আমাদের ব্যালেন্স শিটে 3200 টাকা দিব। তারপর ইকুইপমেন্ট সম্পদ 11,000 টাকা ছিল, 11,000 টাকা সম্পদ যেহেতু ব্যালেন্স শিটে দিব। তারপর হচ্ছে রুপিং সাপ্লাইস, এটা সম্পদ 650 টাকা ব্যালেন্স আছে, এই 650 টাকা ব্যালেন্স শিটে দিব। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে ব্যালেন্স বর্তমানে 1,500 টাকা, এটা কোনটা অ্যাসেট অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাসেট যদি ডেবিটে হয় তাহলে কোনটা অ্যাসেট ক্রেডিটে যাবে, ব্যালেন্স শিটে ক্রেডিটে যাবে, তাই ক্রেডিটে দিয়েছি। আচ্ছা, তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের কাছে দায় কোথায় যাবে, আমাদের ব্যালেন্স শিটে ক্রেডিটে যাবে। আনআর্নড রেভিনিউ হচ্ছে 170 টাকা ক্রেডিট, দায় এটাও ব্যালেন্স শিটে ক্রেডিটে যাবে, দায়। তারপরে যে ক্যাপিটাল 12,900 টাকা, এই 12,900 টাকা ক্রেডিট, এটা আমাদের ব্যালেন্স শিটে ক্রেডিটে যাবে। ড্রয়িং হচ্ছে ডেবিট 1,100 টাকা, এটা আমাদের ব্যালেন্স শিটে ডেবিটে যাবে, ড্রয়িং ডেবিটে যাবে ব্যালেন্স শিটে। তারপরে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে আমাদের কাছে আয়, ইনকাম স্টেটমেন্টে যাবে, হ্যাঁ এটা হচ্ছে ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্টে যাবে না,
হ্যাঁ ইনকাম স্টেটমেন্টে যাবে একটু। এটা ডিভাইস, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, মানে উপরে আর তুলতে পারতেছি না তো সমস্যা। লক্ষ্মী বাচ্চা, বুঝছি। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। আচ্ছা তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স, এটা কিন্তু টানবো না, আমি এটা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু আমরা টানবো না, আমরা অঙ্ক খাতায় যেভাবে করে দেওয়া ওইভাবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এটা ইনকাম স্টেটমেন্ট, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো এটা টাকা দেখবো না। তারপরে এখানে খেয়াল করুন কোথা থেকে ছাড়লাম, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে আমাদের কাছে আয়, আয় হলে কোথায় লিখবো, এই যে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে লিখবো। তারপরে স্যালারিস এক্সপেন্স আমাদের কাছে কি, স্যালারিস এক্সপেন্স আমাদের কাছে খরচ, এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে, সবগুলো খরচ। মিসেলারিস এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিটে 400 টাকা, 400 টাকা এখানে লিখবো। রুবিং সাপ্লাইস এক্সপেন্স খরচ 1350 এখানে লিখবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 250 এখানে লিখবো, মানে ইনকাম স্টেটমেন্ট সবগুলো খরচ। আর স্যালারি পেয়েবল কি দায়, পৃথিবীতে যত পেয়েবল আছে সব দায়, এই দায়টা কোথায় লিখবো, আমরা ক্রেডিটে লিখবো, ব্যালেন্স শিটে ক্রেডিটে লিখবো। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের যে দফাটা আছে খেয়াল করুন, ইনকাম স্টেটমেন্টের যে দফা, এই যে ইনকাম স্টেটমেন্ট ডেবিট দফা এবং ক্রেডিট দফা, এই ডেবিট দফা এবং ক্রেডিট দফার যে লাইনটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে এই কলমটা হচ্ছে আমাদের কাছে ব্যয়, আর এটা হচ্ছে আমাদের কাছে আয়। তাহলে এই আয়গুলো আমরা কি করব, যোগ করে লিখবো। কত আছে, 6680, একটাই আয় 6680 লিখলাম। আয় থেকে এই ব্যয়গুলো আমরা বাদ দেব, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম। এটা হচ্ছে নেট ইনকাম, কত, এত টাকা দিয়ে আমাদের ডেবিট ক্রেডিট উভয় সাইডে মিলাইতে হবে। এখানে 6680, আমরা এই ব্যয়গুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা সর্বশেষে একটা নেট ইনকাম বা নেট লসের জন্য একটা রো নেব। এটা তাহলে কত আমাদের ঘাটতি থাকতেছে, অর্থাৎ আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পর এই 2780 টাকা থাকতেছে। 2780 টাকার নাম হচ্ছে ইনকাম, মানে খরচ কম, এখানে আয় বেশি আছে। তার বাদ দেওয়ার পর কত, 2780 টাকা, এটা নেট ইনকাম, এখানে লিখবো নেট ইনকাম। নেট ইনকাম লেখার পর এই নেট, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বললাম যে এই যে আমরা তো এখানে আরো একটা ঘর করলে কি সমস্যা হবে? এই যে 6680 টাকা, আর এখানে টোটাল এক্সপেন্স হচ্ছে 3900 টাকা, এই 3900 টাকা আবার এই পাশে নিয়ে এসে এইভাবে ইনকাম স্টেটমেন্ট করি। আপনার কথা বুঝিনি। 6000, ইনকাম স্টেটমেন্ট যদি করতাম, হ্যাঁ তাহলে তো আয়গুলো আগে এক পাশে লিখতাম, তারপরে তার নিচে গিয়ে এক্সপেন্স গুলো একসাথে লিখতাম, লিখে এক্সপেন্স গুলো টোটাল যে 3900 টাকা হলো সেটা আবার হ্যাঁ আয়ের পাশে নিয়ে যে বিয়োগ করে তারপরে তো নিট ইনকাম বসাতাম। হ্যাঁ, তো এখানেও কি এরকম করা যাবে কিনা তাই জানতে চাইছি। না না না, এখানে এরকম ভাবেই, বড় মানুষের মতো, বুঝছি। এখানে এরকম ভাবেই করতে হবে। এটার ওরকম ভাবে করা যাবে না। আপনি যেটা করতেছেন ওটা স্টেটমেন্ট, বিবরণী, আর এটা কষ্টটা এইভাবেই আমরা এটা করতে হবে। 780 টাকা দিয়ে উভয় সাইডে আমাদের মিলে যাবে, এই 6680, 6680। এখানে যে নেট ইনকাম যেটা পালাম, এই নেট ইনকামটা আমাদের এখন নিয়ে যেতে হবে। এই যে নেট ইনকামটা এখন নিয়ে যাব এই যে ব্যালেন্স শিটে কেটে, অঙ্কে অনেক সময় নেট লস হতে পারে, নেট ইনকামের জায়গায় নেট লস হতে পারে, তখন আমাদের এদিকে খরচ বেশি হবে, এদিকে বলবে টাকা নেট লসে। এই নেট লসে যদি কেটে থাকে তাহলে পরে ব্যালেন্স শিটে এখানে আবার ডেবিটে যাবে। ডেবিটে দিব। এখানে ডেবিটে যেটা বাড়াবে সেটা আমরা ক্রেডিটে দেবো। হ্যাঁ, তাহলে নেট আয়টা আমরা ক্রেডিটে দিলাম 780। তারপরে আমরা ডেবিট ক্রেডিট, আমরা যদি ব্যালেন্স শিটের যে ডেবিট ক্রেডিটটা আছে, এই যে ব্যালেন্স শিটের এই যে ডেবিট এবং ক্রেডিট যে যোগ করি অটোমেটিক মিলে যাবে। ব্যালেন্স শিট আমাদের মিলে যাবে। এই 780 টাকা দেওয়ার পর উভয় সাইডে আমাদের এই 20,450, 20,450 অটোমেটিক মিলে যাবে। তাহলে আমরা কোন ঘরের যোগবেগ আয় করব, আমরা এই ইনকাম স্টেটমেন্টে যোগবেগ করে ইনকাম বের করার পর সেই ইনকামটা ক্রেডিটে দিলে আমাদের মিলে যাবে, অথবা লস যদি বের হয় তার লসটা আমরা ডেবিটে দিলে মিলে যাবে। আর তারপরে এগুলা অটো যোগ করবেন, অটো মিলে যাবে, এগুলা অটোমেটিক মিলে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা ওয়ার্কশিট শেষ করব। এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছি। ইনকাম স্টেটমেন্ট তৈরি করা কোনটা নিয়ে, এই যে ইনকাম স্টেটমেন্টের যে খসড়া করলাম আমরা ওয়ার্কশিটে, এই কলামের টাকাগুলো নিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এই কলামে কি কি টাকা আছে, এই যে এগুলা, এই যে আয় আছে, আর এগুলা এই কটা ব্যয় আছে। তাহলে এই আয় ব্যয়গুলো এখানে লিখছি।
এখানে তার আগে কিন্তু এটা লিখতে হবে, হ্যাঁ, এই কোম্পানির নাম লিখতে হবে, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ এন্ডেড 31, এইটা কিন্তু লিখতে হবে, পার্টিকুলার টাকা। রেভিনিউ, সার্ভিস রেভিনিউ যোগ আনআর্নড রেভিনিউ আর্ন এত টাকা, অর্থাৎ আনআর্নড রেভিনিউ কত টাকা আর্ন হয়েছে সেটা আমরা ওই সমন্বয় সহ যেটা পাইছি সে টাকাটা এখানে আমাদের দেখাতে হবে। ৬৩০০ সাথে আমাদের সার্ভিস রেভিনিউ, এই যে এখানে কত, এই যে ৬৬৮০ টাকা যে হইলো, এটা কিভাবে হইলো? ৬৩০০ ছিল, তার সাথে ৩৮০ যোগ হয়েছে, যোগ হয়ে এটা হয়েছে, তাহলে এটা আমাদের এখানে দেখাইতে হবে, এটা এখানে যোগ করে দেখাইতে হবে ৬৬৮০ সার্ভিস রেভিনিউ। তাহলে এখান থেকে আমরা এক্সপেন্স বাদ দেবো, এক্সপেন্স রুপিং সাপ্লাইস এক্সপেন্স, এখন ওই যে এক্সপেন্স গুলো আছে এক্সপেন্স গুলো এখানে দেখাবো আমরা। এখানে এই যে এক্সপেন্স গুলো ৯০০ কি স্যালারিস এক্সপেন্স, সরি ১৯০০ স্যালারিস এক্সপেন্স, ১৯০০ কিভাবে হলো? ১৩০০ যোগ তার মানে ইনকাম স্টেটমেন্ট যখন করব তখন তো আমার র যে ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট দুটাই তো লাগতেছে। হ্যাঁ, দুটোই লাগতেছে, এটা ম্যানেজ করে। এবার হচ্ছে স্যার যখন ট্রায়াল ব্যালেন্স, যখন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করব তখন ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট, আর যখন হচ্ছে ইয়ে করব হচ্ছে ওয়ার্কশিট, তখন ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করার পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নিয়ে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। রুপিং সাপ্লাইস হচ্ছে, তাহলে আমরা এইভাবে মাইনাস করে এটা লিখবো, স্যালারিস এক্সপেন্স কোনো মাইনাস, এখানে প্লাস মাইনাস আমরা করলে করে দেখাবো, না যদি আপনি করলে এটা করে দেখালে ভালো, না দেখালে যদি বঙ্ক ভুল হবে ওইরকম কিন্তু কিছু না, এটা আপনি যদি দেখালেন না সমস্যা নেই, এটা সার্ভিস রেভিনিউ এত কিছু দেখালেন না, অত সমস্যা নেই। ৬৩০০ যোগ ৩৮০ যেটা হয় সেটা লিখে দিলেন, ওইভাবে দেখালে ভালো আর কি, যদি সময় থাকে দেখাবেন, না থাকলে দেখানো সময় তো থাকবে না স্যার মনে হয়। সময় থাকবে না, হ্যাঁ, কারণ আসলে তো পারি না, এগুলা তো চিন্তা করতেই সব শেষ। হ্যাঁ, স্যালারিস এক্সপেন্স ডিপ্রিসিয়েশন সবগুলো এক্সপেন্স আমরা নিয়ে আসার পর আমরা জাস্ট ওই যে ইয়া থেকে এটা বাদ দেবো, খরচ বাদ দিলে আমার ২৭৮০ টাকা নেট ইনকাম পাবো। আর তারপরে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে, রিকোয়ারমেন্ট সিতে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে। অ্যাডজাস্টিং এন্ট্রি ওই যে যেটা আমরা করলাম, রুপিং সাপ্লাইস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আনআর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সেলেকশন, সেলস পেয়েবল, যেটা আমরা দেখলাম সেই অ্যাডজাস্টিং। হ্যাঁ, আর ক্লোজিং এন্ট্রি, এখন এই যে ক্লোজিং এন্ট্রি আসলো, এই ক্লোজিং এন্ট্রিটাই হচ্ছে ওই যে এখানে এটা ক্লোজিং এন্ট্রি বের করলে, আর এখানে হচ্ছে এই। আচ্ছা, ক্লোজিং এন্ট্রি খেয়াল করুন, আমাদের ইনকাম স্টেটমেন্টের দফাগুলো আমাদের ক্লোজ করে দিতে হয়। এর আগে আমি বলছিলাম এই যে ইনকাম স্টেটমেন্টের যে দফা, এই যে এখানে এই যে ইনকাম স্টেটমেন্টের যে দফা, আমার ডিভাইস কাজই করতেছে না, এত বেশি ভারী হয়ে গেছে এগুলা লিখে। ইনকাম স্টেটমেন্টের যে দফা, এই দফার টাকাগুলো, অর্থাৎ এই টাকাগুলোর আমাদের ক্লোজ করে দিতে হবে, আর কি ক্লোজ করে দিতে হবে? এই যে ড্রয়িং, এই যে ড্রয়িং ১১০০ টাকা ওখানে গেছে, এখান থেকে এই ড্রয়িংটা ক্লোজ করে দিতে হবে। এই যে ড্রয়িং কত, এই যেটা, হ্যাঁ, তাহলে এটা আমাদের ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজ খেয়াল করুন, ৪ ধরনের দফা আমরা ক্লোজ করে দিই, তাই না? ৪ ধরনের কি কি? আমাদের যাবতীয় আয়, এটা এক ধরনের, যাবতীয় ব্যয়, এখান থেকে এদের মধ্যে হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ২। তারপরে হচ্ছে নেট ইনকাম, ওটা এই আয় থেকে ব্যয় বাদ দিলে এই যে ২৭৮০ টাকা পেলাম নেট ইনকাম, তাই না? ৩। আর এই যে ড্রয়িং হচ্ছে ৪। বুঝতে পেরেছেন? এই ৪ ধরনের দফা আমাদের ক্লোজ করে দিই। তো ক্লোজ করা মানে যেটা ক্রেডিট আছে ডেবিট করা, ইনকাম স্টেটমেন্ট, এই যে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ক্রেডিট করবো, ইনকাম সামারিটা ক্রেডিট করবো। অর্থাৎ এটার ক্ষেত্রে ক্রেডিট আছে তার সার্ভিস রেভিনিউ, তাহলে লিখবো সার্ভিস রেভিনিউ, এখন লিখবো ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর ব্যয়গুলো যেগুলো আছে সেটা কি সম্পূর্ণ ডেবিট আছে, তাহলে আমরা ক্লোজিং করার সময় সবগুলো ব্যয় এখন কি করব, ক্রেডিট করব, ইনকাম সামারি অপোজিটে লিখবো। কিরকম ভাবে? আমরা সার্ভিস রেভিনিউ ডেবিট লিখেছি আর ইনকাম সামারি ক্রেডিট করেছি,
6,680 আর এখানে আমাদের এক্সপেন্স গুলো কি আছে, ডেবিটে আছে না, এই যে ডেবিট, এই যে ডেবিটের টাকা। এক্সপেন্স গুলো কি কি এক্সপেন্স, এই যে এক্সপেন্স স্যালারিজ, মিসেলেনিয়াস, রুফিং সাপ্লাইজ, ডিপ্রিসিয়েশন। এখন আমরা সেটা কি করব, ক্রেডিট করব। এই সবগুলো এক্সপেন্স ক্রেডিট করছি, করে আমরা ইনকাম সামারি, অপোজিটে ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট লেখেন, কোনো সমস্যা নেই, এটা ডেবিট করব। এখন এই যে ইনকাম সামারি ক্রেডিট থেকে ডেবিট ইনকাম সামারি কি করব, মাইনাস করব। মাইনাস করলে পাবো কি নিট ইনকাম, অথবা আমাদের ওয়ার্কশিটে করে দিয়ে আছে নিট ইনকাম, যে 780। নিট ইনকাম সামারির জন্য আমরা লিখবো নিট ইনকাম ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। তারপরে আমাদের ক্যাপিটাল মানে ড্রয়িং এর জন্য আমরা দেব, ড্রয়িং এর জন্য কি হবে, এই যে ড্রয়িং এর জন্য আমরা এখানে লিখব ড্রয়িং ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল হচ্ছে ডেবিট, ড্রয়িং হচ্ছে ক্রেডিট। এই চারটি আমরা এখানে ক্লোজ করে দিব আর কি। এটা হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি। এই অঙ্ক শেষ মোটামুটি। এই এন্ট্রিগুলি চেয়ে থাকে আর কি। এটাও আছে অনেক বড়, এগুলো সলিউশন সবগুলো করা আছে, দেখেন কতগুলো চেয়েছে, বাপ রে বাপ, এতগুলো চেয়েছে। তো এগুলো সলিউশন করে দেওয়া আছে, আপনার যদি সম্ভব হয় দেখবেন, অঙ্কটা দেখবেন। জি মোস্তাফিজ ভাই বলুন। মানে বলতে যে পরীক্ষায় দেওয়া যায় এত বড় না, একটা অঙ্ক যে অনেক মার্ক, এটাতে অনেক মার্ক আছে। হ্যাঁ মানে হ্যাঁ, আগে একটা অঙ্ক 28 মার্ক ছিল একটা অঙ্কতেই। মানে এটা অঙ্ক দিয়ে এটার সাথে যদি আর দু একটা অঙ্ক দেন, তাহলে মনে করেন মোটামুটি পাস হয়ে যেত। বইটিতে মনে হয় একটা অঙ্কই দিচ্ছে, তাই না? হ্যাঁ, বইয়ের অঙ্ক একটাই আছে, একটাই প্রয়োজনে হ্যাবজ করে যান, দেখা যাক বাদ বাকি আল্লাহ ভরসা। আসলে আসবে, না আসলে নাই। নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করেন স্যার। না ইনশাল্লাহ আপনারা তো ভালো পারেন, হয়তো প্র্যাকটিস না দেখে এই অবস্থা, কিন্তু প্র্যাকটিস থাকলে বা সময় পাইলে আপনারা অনেক ভালো পারবেন। তো ঠিক আছে, সেকেন্ড পার্টের ভাইয়ারা রাগ করবে, 10টা 15 বেজে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।